আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এটি প্রস্তুতির তৃতীয় ভিডিও। আজকে আমরা শিখব ফুট সম্পর্কে, অর্থাৎ ইংরেজি ছন্দশাস্ত্রে ফুট বা পদ হলো ইংরেজি কবিতার ছন্দ গঠনের একক। স্ট্রেস বা অ্যাকসেন্ট বা স্বরাঘাত অনুযায়ী ফুট বা পদকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। এক, ডায়াসিলেবিক ফুট, দুই, ট্রাইসিলেবিক ফুট। এবার দেখে নেব আমরা ডায়াসিলেবিক ফুট কি। দেখো, ডাইসিলেবিক ফুট বলতে হচ্ছে দুটো সিলেবলকে বোঝায়, অর্থাৎ এক্ষেত্রে দুটি সিলেবলকে একত্রে ডায়াসিলেবিক ফুট বলা হয়। অর্থাৎ যেখানে আমরা দুটো সিলেবল দেখতে পাবো তাকে বলা হবে ডায়াসিলেবিক ফুট। যেমন এখানে রয়েছে অ্যান্ড ইউ মি কিল, তার মানে এখানে দুটি ডায়াসিলেবিক ফুট রয়েছে। এখানে আমি রেখাচিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখো, ফুট, ডায়াসিলেবিক ফুটের মধ্যে দুটো সিলেবল থাকবে, সিলেবল 1, সিলেবল 2। এই দুটো সিলেবল থাকলেই হবে ডায়াসিলেবিক। এ নিয়ে আমরা আরো প্র্যাকটিস করব। আপাতত এটুকু থাক, বাকিটা পরে দেখব। এরপরে আসছি ট্রাইসিলেবিক ফুট। এক্ষেত্রে তিনটে সিলেবলকে একত্রে ট্রাইসিলেবিক ফুট বলা হয়। যেমন আই এম নিয়ারিং দ্য প্লেস, যদি আমরা এই লাইনটাকে সিলেবল অনুযায়ী ভাঙি তাহলে পাবো আই এম নিয়ার ইন দ্য প্লেস। তো স্বাভাবিকভাবে এখানে দেখো, আই এম নিয়ার এখানে তিনটে সিলেবল রয়েছে, ইন দ্য প্লেস এখানে তিনটে সিলেবল রয়েছে, তার মানে এখানে দুটো ট্রাইসিলেবিক ফুট রয়েছে। অর্থাৎ ট্রাইসিলেবিক ফুট তিনটে সিলেবল নিয়ে গঠিত। যদি আমরা তিনটে সিলেবলকে একত্রে পাই তাহলে সেক্ষেত্রে আমরা ট্রাইসিলেবিক ফুট করব। আরেকটি বিষয় মাথায় রাখবে, ফুট একটি বা দুটি কিংবা তিনটি সিলেবল নিয়ে গঠিত হতে পারে। তার মানে আমরা জানলাম ডায়াসিলেবিক ফুট দুটো সিলেবল নিয়ে গঠিত হয়, ট্রাইসিলেবিক ফুট তিনটে সিলেবল নিয়ে গঠিত হয়। এছাড়াও একটা সিলেবল দিয়েও কিন্তু একটা ফুট হতে পারে, সেটা আমরা পরে পাবো। এরপরে ফুট মেজারমেন্ট, অর্থাৎ ডায়াসিলেবিক ফুটকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। যেমন দেখো, অ্যাকসেন্ট মার্ক অনুযায়ী ডায়াসিলেবিক ফুটকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো আমি ছকের আকারে দিয়েছি। প্রথম যে ডায়াসিলেবিক ফুট তার নাম আয়াম্বিক ফুট, যাকে অনেক সময় আয়াম বলা হয়। তো তোমরা আয়াম্বিক মাথায় রাখবে, তাহলেই হবে। এর ছন্দটা কেমন হবে? ছন্দটা হবে, প্রথম সিলেবলটা আনঅ্যাকসেন্টেড হবে, পরেরটা অ্যাকসেন্টেড হবে। চিহ্ন দেওয়া রয়েছে, দেখো, আনঅ্যাকসেন্টেড, অ্যাকসেন্টেড। তবে যখন তোমরা প্রস্তুতিতে স্ক্যামশন বা সিলেবল ভাগবে বা স্ট্রেস মার্ক দেবে, সেক্ষেত্রে কিন্তু আর আনঅ্যাকসেন্টেড বা আনস্ট্রেসড কোনো মার্ক দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা অ্যাকসেন্ট মার্ক দেবে, তাহলেই হবে। হলো? তারপরে ভাগটি হলো ট্রোকেইক ফুট। এর ছন্দটা কেমন? প্রথম সিলেবলটা হবে অ্যাকসেন্টেড, পরের সিলেবলটা হবে আনঅ্যাকসেন্টেড। ম্যাট্রিক্যাল সাইন দিয়েছি, অ্যাকসেন্টেড, আনঅ্যাকসেন্টেড। এক্সাম্পল, পার্টিং। পার্টের উপরে আমরা অ্যাকসেন্ট মার্ক দিয়েছি, এক্ষেত্রে আইনটির উপরে অ্যাকসেন্ট মার্ক হবে না, কারণ পার্টটা মূল শব্দ। নেক্সট ভাগটি হলো স্পন্ডিক ফুট। এক্ষেত্রে দুটো সিলেবলই অ্যাকসেন্টেড হবে। যেমন উদাহরণ দেখো, আউট, কাম, দুটোই কিন্তু অ্যাকসেন্টেড সিলেবল। তারপরে ভাগটি হলো পিরিক ফুট। এক্ষেত্রে দুটো সিলেবল আনঅ্যাকসেন্টেড হবে। ম্যাট্রিক্যাল সাইন দেখো, দুটো আনঅ্যাকসেন্ট মার্ক দেওয়া রয়েছে। এক্ষেত্রে ফর দা, আমরা জানি আর্টিকেল প্রিপোজিশনের উপরে স্ট্রেস হয় না, তাই এ দুটো পিরিক ফুট।
হলো? তোমাদের মনে রাখার জন্য একটু সহজ করে দিই। দেখো, আয়াম্বিক ফুডের ক্ষেত্রে অ্যাকসেন্ট সিলেবলটা শেষে আসবে, যৌগিকের ক্ষেত্রে অ্যাকসেন্টের সিলেবলটা প্রথমে আসবে। ঠিক আছে? অর্থাৎ আয়াম্বিক ফুড যৌগিক ফুডের ঠিক বিপরীত। হলো? ঠিক একই রকম ভাবে স্পন্ডিক ফুড পিরিক ফুডের বিপরীত। স্পন্ডিক দুটোই হচ্ছে অ্যাকসেন্টের সিলেবল, আর পিরিক হচ্ছে দুটোই আনঅ্যাকসেন্টেড সিলেবল। ডায়াসিলেবিক ফুডের কিছু ভেরিয়েশন বা ব্যতিক্রম রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আমি এখন একবার বলে দিচ্ছি, হয়তো অভ্যাসের দরুন আমরা ভুলে যেতে পারি বা তোমরা ভুলে যেতে পারো, তখন আরেকবার বলে দেব। ডায়াসিলেবিক ফুডে কিছু ভেরিয়েশন দেখা যায়। এক্ষেত্রে আমরা তিনটে ভেরিয়েশন দেখতে পাবো। একটা হচ্ছে ক্যাটালিকটিক। দেখো এর ম্যাট্রিক্যাল কেমন হবে, অর্থাৎ ছন্দ কেমন হবে। প্রথমে টোকেইক ফুড হবে এবং শেষে একটা অ্যাকসেন্টেড সিলেবল পড়ে থাকবে। যেমন এখানে চিহ্ন দেখো, ম্যাট্রিক্যাল সাইন, মানে স্ট্রেস আনস্ট্রেসড, তারপরে একটা স্ট্রেস লেভেল পড়ে থাকবে। ঠিক এরকম পার্ট ইন হিম, দেখো হিমটা একটা স্ট্রেস লেভেল, এখানে হিম পড়ে রয়েছে। আর আগের যে ফুডটা সেটা হচ্ছে টোকেইক ফুড। অ্যাসিফেলাস, অ্যাসিফেলাসের ছন্দ কেমন হবে। প্রথমে একটা অ্যাকসেন্টেড লেভেল পড়ে থাকবে, বাকি লাইনটিতে আয়াম্বিক ফুড হবে। যেমন এখানে আমি চিহ্ন দিয়েছি অ্যাকসেন্টেড, আনঅ্যাকসেন্টেড, অ্যাকসেন্টেড। তোমরা উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। পার্ট ইন হিম, আমরা হিমটা স্ট্রেস দিয়েছি এর আগে, এক্ষেত্রে দেখো ইং হিম এটা আয়াম্বিক হয়ে গেল, পার্টটা পড়ে থাকলো। তাই এই ধরনের ছন্দ থাকলে সেটাকে বলা হবে অ্যাসিফেলাস, বা এই পার্টটাকে বলা হবে অ্যাসিফেলাস ফুড। লাস্ট হচ্ছে হাইপারমেট্রিক্যাল। হলো? এক্ষেত্রেও ছন্দটা হবে আয়াম্বিক ফুড প্রথমে থাকবে এবং পরে হচ্ছে একটা আনঅ্যাকসেন্টেড লেভেল পড়ে থাকবে। যেমন দেখো বিহোল্ড দা, এই বিহোল্ড এটা সম্পূর্ণ আয়াম্বিক ফুড, দাটা আনস্ট্রেস বা আনঅ্যাকসেন্টেড পড়ে রয়েছে, এই দাটা হচ্ছে হাইপারমেট্রিক্যাল ফুড। তোমরা এই চার্ট গুলো ভালো করে মাথায় রাখবে, বাবার করে ভিডিওগুলো দেখবে এবং লিখে রাখবে। যখন প্র্যাকটিস করব তখন কিন্তু এগুলো দরকার পড়বে। আমি ট্রাইসিলেবিক ফুড নিয়ে এখন এগোচ্ছি না, যেহেতু খুব তাড়াতাড়ি প্রসূতি প্র্যাকটিসের মধ্যে যাব, তাই আমি আরেকটা বিষয়ের সঙ্গে আমাদের পরিচয় করে দিচ্ছি, তা না হলে আমরা প্রসূতি প্র্যাকটিস করতে পারবো না। সেটা হলো মিটার। দেখো মিটার কি জিনিস। একটি কবিতায় কি ধরনের ছন্দ ব্যবহার করা হয়েছে তা নির্ণয় করতে মিটারকে ব্যবহার করা হয়। মিটার বাক্যের ফুটের উপর নির্ভর করে। ঠিক সিলেবলের মতো মিটারকেও বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। এখানে দেখো METR দিয়েছি, এটা METER, এই স্পেলিংটাও ব্যবহার করা যাবে। আচ্ছা, আমরা কি পড়লাম এখানে, ঠিক সিলেবলের মতো মিটারকেও বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। তো দেখে নিই কিভাবে মিটারগুলোকে ভাগ করা যায়। দেখো, মনোমিটার, বাক্যে একটি ফুট থাকে, সাধারণত মনোমিটার দিয়ে সেরকম বাক্য হয় না। ডাইমিটার, বাক্যে দুটি ফুট থাকবে, অর্থাৎ দুটো ডাইমিটার থাকতে পারে, তাহলে দুটো মিটার হবে। ঠিক একই রকম ভাবে ট্রাইমিটার, বাক্যে তিনটি ফুট থাকবে। ঠিক আছে, তিনটি ফুট থাকবে। টেট্রামিটার, বাক্যে চারটি ফুট থাকবে, চারটি ফুট থাকবে। পেন্টামিটার, বাক্যে 5টি ফুট থাকবে, যেমন 1, 2, 3,
4, 5। আমি যে এই দাগগুলো দিলাম, এই দাগগুলোই হচ্ছে মিটার চিহ্ন। আর এই যে মাঝখানে ভাগগুলো করলাম এগুলো ফুট। এই ফুটগুলো ডায়াসিলেমিক ফুটও হতে পারে, ট্রাইসিলেমিক ফুটও হতে পারে। ঠিক আছে? তাহলে মনোমিটার মানে হচ্ছে 1টি ফুট, ডায়ামিটার মানে হচ্ছে 2টো ফুট, ট্রাইমিটার মানে হচ্ছে 3টে ফুট, টেট্রামিটার মানে 4টি ফুট, পেন্টামিটার মানে হচ্ছে 5টি ফুট। এবার একটু উদাহরণ দেখি। দেখো, ফর এক্সাম্পল, হাইয়ার স্টিল অ্যান্ড হাইয়ার। যদি এই লাইনটিকে আমরা ভাঙি তাহলে পাবো হাই আর দুটো সিলেবল রয়েছে, স্টিল একটা সিলেবল, অ্যান্ড একটা সিলেবল, আবার হাইয়ার দুটো সিলেবল। তো এখানে দেখো একটা ফুট ডায়াসিলেমিক ফুট রয়েছে, এখানে একটা ফুট রয়েছে, এখানে একটা ফুট রয়েছে। এই উদাহরণটিতে লক্ষ্য করে দেখতে পাবো এখানে 3টে ফুট আছে এবং প্রতিটি ফুটে 2টি করে সিলেবল রয়েছে। ঠিক আছে? তাহলে এটাকে বলা হবে ট্রাইমিটার, কারণ এখানে 3টে ফুট রয়েছে, তাই না? 1, 2, 3। এবার আসছি প্র্যাকটিসে। আমরা ডায়াসিলেমিক ফুটের যে প্রথম ভাগ আয়াম্বিক ফুট, সেটা আমরা পড়েছি। প্রথমে আনঅ্যাকসেন্টেড থাকবে, তারপরে হচ্ছে অ্যাকসেন্টেড থাকবে। এটা হচ্ছে ছন্দের নিয়ম। তো সেই নিয়ম অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। আমি এখন প্র্যাকটিস করে দিচ্ছি, তোমরা পরবর্তীকালে প্র্যাকটিস করবে। যদি চেক করার দরকার পড়ে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। দেখো, she works in light। এবার আমাদের সেই অ্যাকসেন্ট রুলস গুলো কাজে লাগবে। দেখো, আমরা জানি প্রোনাউনের উপরে স্ট্রেস মার্ক পড়ে না, তাই স্বাভাবিকভাবে ভার্ব ওয়ার্কস এর উপরে স্ট্রেস পড়লো। এবং মাথায় রাখবে সবসময় কিন্তু স্ট্রেস মার্ক ভাওয়েল সাউন্ডের উপরে পড়বে। ঠিক একই রকম ভাবে ইন লাইট, লাইটের উপরে স্ট্রেস মার্ক পড়বে। দ্বিতীয় লাইনের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে হবে। দেখো, অফ প্রিপোজিশন, লাভ নাউন, স্বাভাবিকভাবে ও এর উপরে স্ট্রেস মার্ক পড়বে। শো কনজাংশন বা আর অন্য কিছু হতে পারে, স্বাভাবিকভাবে ব্রাইট অ্যাডজেক্টিভের উপরে স্ট্রেস মার্ক পড়লো। কিন্তু এখানে একটা জিনিস দেখো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা যদি সি ওয়ার্কস ইন লাইট, এখানে সিলেবল কাউন্ট করে তাই দেখতে পাবো সি 1 নাম্বার সিলেবল, ওয়ার্কস 2 নাম্বার সিলেবল, ইন 3 নাম্বার সিলেবল, লাইট 4 নাম্বার সিলেবল। স্ট্রেস মার্ক কোথায় পড়েছে? ওয়ার্কস এর উপরে। দেখো, স্বাভাবিকভাবে কিন্তু 4 নম্বরের সিলেবল রয়েছে, তার উপরে কিন্তু স্ট্রেস মার্ক পড়লো। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় লাইনের ক্ষেত্রেও 1, 2, 3, 4 লাভের উপরে পড়েছে, স্বাভাবিকভাবে ব্রাইটের উপরে স্ট্রেস মার্ক পড়েছে। এই জন্য আমি তখন বলেছিলাম যে নির্দিষ্ট অনুপাতে অ্যাকসেন্ট মার্ক হয়, এই নিয়মটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য। এই নিয়মটা আরো অনেক ক্ষেত্রে প্রযোজ্য, আমরা দেখব। আচ্ছা, একটা কাজ হলো, তাহলে এটাকে আমরা ব্যাখ্যা করবো কিভাবে? যে এই দুটো লাইন যে আমরা স্ক্যানশন বা প্রসোডিক ভার্সিফিকেশন করলাম, এটা ব্যাখ্যা কিভাবে করবো? তাহলে আমি ব্যাখ্যা করতে হবে, দ্য ভার্স ইজ written in iambic diameter। হলো? এভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি, এক্সপ্লানেশন। ওকে, এবার পরটা দেখে নিচ্ছি। The wind it shakes the trees, the waves crash by the shore। এখানে কোনো
ডাইসিলেবিক ওয়ার্ড নেই, তাই এখানে সিলেবল ভাঙার কোনো প্রয়োজন নেই। দেখো এক্ষেত্রে যদি আমরা স্ট্রেস মার্কের ব্যাপারটা দেখি, তাহলে দা উইন্ডের মধ্যে কোনটাতে স্ট্রেস পড়বে? উইন্ডে পড়লো। এবার আমরা যদি 1, 2, 3, 4, 5, 6 এই অনুপাতটা দেখি, তাহলে 2 নম্বরে পড়েছে স্ট্রেস মার্ক। দেখো তারপর কি হচ্ছে, সেক্সে পড়লো আর ট্রিজে পড়লো। তার মানে দেখো 2, 4, 6 হলো। আবার দেখো তা ওয়েবস, স্বাভাবিকভাবে ওয়েবস এর উপরে পড়বে। ক্র্যাশ বাই, আমরা বাইরের উপরে দিলাম, শোরের উপরে আবার স্ট্রেস মার্ক দিলাম। এক্ষেত্রেও কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 2, 4, 6। এখানে একটা বিষয় রয়েছে ক্র্যাশ বাই। তোমরা এখানে বলতে পারো স্যার আমি বাইয়ে দেবো না, আমি ক্র্যাশে দেব। অবশ্যই তোমরা ক্র্যাশে দিতে পারো, তবে মাথায় রাখবে বেশিরভাগ কবি যখন কবিতা লেখেন তখন একটা নির্দিষ্ট ছন্দ ধরেই হচ্ছে কবিতা লেখেন। তাই প্রথম লাইনটা যদি 2 এর উপরে স্ট্রেস হয়, অর্থাৎ 2, 4, 6 এর উপরে স্ট্রেস হয়, স্বাভাবিকভাবে পরের লাইনটাও কিন্তু 2, 4, 6 এর উপরে স্ট্রেসটা দেওয়াটা উচিত। ঠিক আছে? তথাপি তোমরা যদি করতে চাও ভ্যারিয়েশন, তাহলে ক্র্যাশ বাই এখানে দুটোকেই স্পন্ডি করতে পারো, দুটোকে যদি আনস্ট্রেস করে দাও ইরিক করতে পারো, অথবা তোমরা যদি মনে করো যে আমি ক্র্যাশে স্ট্রেস দেবো বা স্ট্রেস দেবো না, সেক্ষেত্রে টুকি করতে পারো। তবে আমি বলবো যে ছন্দ অনুপাত অনুযায়ী তোমরা প্রস্তুতি করবে, তাহলে এতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে, এবার পরটা দেখে নিই। দেখো এখানে কি রয়েছে, উই ওয়াক থ্রু দ্য ফিল্ডস অফ গ্রিন বিনিথ দ্য স্কাই সিরিন। এখানে দেখো বিনিথটা কিন্তু ভাঙতে হবে। ঠিক আছে, অর্থাৎ একে সিলেবল অনুযায়ী ভাঙতে হবে, না হলে হবে না। তাহলে কি হলো, বিনিথ, তাহলে বি নিথ। দ্য স্কাই ঠিকই থাকবে, সিরিন। এবার দেখো যদি আমরা স্ট্রেস মার্ক দিই তাহলে কি হবে, উই ওয়াক, ওক, ওয়াকের উপরে হচ্ছে স্ট্রেস মার্ক পড়বে, ফিল্ডস, ফিল্ডস এর উপরে পড়বে, গ্রিনের উপরে পড়বে। এক্ষেত্রেও কিন্তু 1, 2, 3, 4, 5, 6 ওয়াক 2 নম্বর সিলেবল স্ট্রেস মার্ক পড়েছে, ফিল্ডস এর উপরে পড়েছে 4 নম্বর সিলেবল, 6 নম্বর সিলেবল গ্রিনের উপরে পড়েছে। ঠিক একই রকম ভাবে বিনিথ এর উপরে পড়বে, নিথ এর উপরে পড়বে, স্কাই এর উপরে পড়বে, সরি ওয়াই এর উপরে স্ট্রেস মার্ক হবে, রেইন এর উপরে পড়বে। ঠিক আছে, তাই এই ধরনের যদি কোনো ছন্দের প্রস্তুতি করতে হয় তাহলে তোমরা লিখবে এভাবে, দ্য ভার্স ইজ রিটেন ইন আয়াম্বিক ট্রাইমিটার। আরো অনেক কিছু ব্যাখ্যা আসবে এরপরে, এগুলো তো কেবল শুরু হলো। আচ্ছা এখানে শেষ করছি। আরেকটা কথা, যারা আমাকে গৌরবঙ্গ ইউনিভার্সিটি ইংলিশ মেজর ফার্স্ট সেমিস্টারের জন্য কোর্স বানাতে বলছিলে বা অনলাইন পড়াতে বলছিলে, তাদের জন্য আমি একটা কোর্স বানিয়েছি। কোর্সের অ্যাপ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি তোমাদের মনে হয় যে কোর্স পারচেস করা দরকার, তাহলে সেই লিঙ্কে গিয়ে তোমরা লার্ন অ্যাপ ডাউনলোড করবে এবং ডাউনলোড করে তোমাদের কোর্সটা পারচেস করে নেবে।